আসসালামু আলাইকুম, আশা করি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি মজার একটি টপিকস, সেটি হচ্ছে ইউজ টু এর ব্যবহার। পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা কিভাবে ইউজ টু ব্যবহার করব সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে এই ইউজ টু কখনো ইউজ টু এবং কখনো শুধু ইউজ টু এই অর্থ ব্যবহার হয়ে থাকে, কিভাবে ব্যবহার হয় সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। আরেকটা যেটা আমি আপনাদের সাথে আলোচনা করব, বি ভার্ব প্লাস ইউজ টু, মানে বা ইউজ টুর আগে কিভাবে বি ভার্ব ব্যবহার করে ইউজ টু দিয়ে ব্যবহার হয় সেন্টেন্সে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এই বি ভার্ব প্লাস ইউজ টুটা ব্যবহার হয় যখন আমরা কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাই বা কোনো ক্রিয়া কি হচ্ছে কাজ করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এই কথা বোঝানোর ক্ষেত্রে আমরা কি বি ভার্ব প্লাস ইউজ টু ব্যবহার করি। তো আসলে যখন আমি এটার আপনাকে ব্যবহার দেখাবো তখন আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা কয়টার ব্যবহার দেখতেছি, একটা দেখতেছি ইউজ টু অবলিক ইউজ টু এর ব্যবহার, একটা বি ভার্ব প্লাস ইউজ টু এর ব্যবহার। তো প্রথমে আমি আপনাদেরকে ইউজ টু এর ব্যবহারটা দেখাই। দেখেন ইউজ টু কি বলছি আমি, পাস্ট হ্যাবিট বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ টু ব্যবহার করি। পাস্ট হ্যাবিট কি, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের বর্তমানে বা প্রেজেন্ট টেন্সের হ্যাবিটগুলো কি আমরা কি জানি। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের হ্যাবিটগুলো আমরা বুঝাই তাকে যে আমি প্রতিদিন ভাত খাই, আমি প্রতিদিন কি স্কুলে যাই, আমি ফুটবল খেলি, তারপরে আমি ছবি আঁকি, কি এগুলো আমাদের কি একটা হ্যাবিট না? বা আমি প্রতিদিন মুভি দেখি, আমি বন্ধুদের সাথে আড্ডা দিই। তো এই যে কথাগুলো বলতেছি, আমি খেলি, আমি আড্ডা দিই, আমি ছবি আঁকি, এগুলো কি আমাদের একটা হ্যাবিট। এই হ্যাবিটটাকে যদি আমি অতীতের যখন আমাদের এই হ্যাবিটটা ছিল সেটা প্রকাশ করতে চাই, যেমন আমি প্রতিদিন স্কুলে যেতাম, আমি কি প্রতিদিন খেতাম, তারপরে আমি প্রতিদিন ফুটবল খেলতাম, তারা প্রতিদিন আমাদের বাসায় আসতো, ঠিক আছে, আমরা সবাই একসাথে মিলে ছবি দেখতে যেতাম। তার মানে দেখেন সবকিছু অতীতে একটা হ্যাবিট বোঝানো হচ্ছে এখানে। তার মানে অতীতে যে হ্যাবিটগুলো আমরা বলে থাকি সেইটা প্রকাশ করতে কিন্তু এই ইউজ টু ব্যবহার হয়ে থাকে। তাহলে বুঝতে পারতেছেন এই কথাগুলো কিন্তু দেখেন আমরা প্রায় বলে থাকি যে আমি প্রতিদিন স্কুলে যেতাম, আমি ঘুমাতাম, আমি খেলতাম, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, এই কথাগুলো কিন্তু আমরা প্রায় বলে থাকি। সেই জন্য বলতেছি যদি আমরা ইউজ টু এর ব্যবহারটা না জানি তাহলে আমাদের ইংরেজি যে শেখাটা বা জানাটা সেটা অনেকাংশে কি রয়ে যায়, একটা কি অন্ধকারের মধ্যে রয়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের ইউজ টু নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো দেখেন আমি যদি বলি যে কি আমি স্কুলে যেতাম, কি বাসে করে স্কুলে যেতাম, অতীত বসবে হচ্ছে আমি বাসে করে বা সে বাসে করে স্কুলে যেত, তাহলে কিভাবে বলবো, হি used to go to school by bus। ভালো করে একটু দেখেন, হি ইউজ টু গো টু স্কুল বাই বাস, মানে সে বাসে করে স্কুলে যেত। ওকে, তাহলে দেখেন এই সেন্টেন্সটা কি, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সে স্কুলে যেত কিসে করে, বাসে করে সে স্কুলে যেত। তাহলে আমি আলোচনা করতেছি প্রথম দিন এই টপিকসটা নিয়ে, সে কি করতো, বাসে করে স্কুলে যেত। তাহলে আপনি যদি এই জায়গায় বলেন চেঞ্জ করে নেন, হি তারা যেত, তাহলে দে ইউজ টু গো টু স্কুল বাই বাস। তুমি যেতে, তাহলে ইউ ইউজ টু গো টু স্কুল বাই বাস। তা আমরা যেতাম, উই ইউজ টু গো টু স্কুল বাই বাস। তার মানে সাবজেক্ট চেঞ্জ করে যদি ভার্ব এটা রাখেন, ভার্ব কোনটা এখানে, এখানে ভার্ব হলো গো, এখানে ভার্ব হলো গো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এক ধরনের সেন্টেন্স পাচ্ছি। এখানে ভার্বটা যদি চেঞ্জ করে দেন, প্লে লাগান, হি ইউজ টু প্লে ফুটবল, হি ইউজ টু ড্র এ পিকচার, হি ইউজ টু ওয়াচ এ মুভি, মানে সে মুভি দেখতো, সে খেলতো। ওকে, তারপরে সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু আপনি এটা বলতে পারবেন। তাহলে এর স্ট্রাকচারটা কি হচ্ছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে আসবে হলো ইউজ টু, কি আসবে, ইউজ টু, তারপর আসবে ভার্বের V1 ফর্ম, আর যদি এক্সটেনশন মানে অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু বসবে, এক্সটেনশন আদার্স কোন কিছু থাকলে, যেমন এখানে আসছে কি স্কুল বাই বাস, এটা এক্সটেনশন। তাহলে দেখেন প্রথমে সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপরে ভার্বের V1 ফর্ম, সবসময় কি হবে এটা, ভার্বের V1 ফর্মে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তাহলে দেখেন আরো যদি ইয়ে করতে চান
সেন্টেন্স মেক করতে চান, যদি বলি আমরা প্রতিদিন কি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতাম, তাহলে কি হবে? উই ইউজড টু ওয়েক আপ ইন দ্য আর্লি ইন দ্য মর্নিং ডেইলি। তারপরে আমরা কি করতাম? আমরা প্রতিদিন ফুটবল খেলতাম, উই ইউজ টু প্লে ফুটবল এভরিডে বা ডেইলি। তারপরে আমরা প্রতিদিন কি করতাম? আমরা মুভি দেখতাম, উই ইউজ টু ওয়াচ মুভি ডেইলি। আমরা প্রতিদিন একটা করে মুভি দেখতাম, উই ইউজ টু ওয়াচ এ মুভি ডেইলি। তার মানে অতীত অভ্যাস কিন্তু এখানে কি হচ্ছে? প্রকাশ পাচ্ছে। ক্লিয়ার? এখন আমি একটু আপনাদের কম্পেয়ার করে দেখাবো। এর জন্য দেখেন, এটাও একসাথে আপনাদেরকে আমি দেখাবো কি বি ভার্ব প্লাস ইউজ টু কিভাবে ব্যবহার হয়। এটা বুঝলাম কি, আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝলাম পাস্ট হ্যাবিট। পাস্টে অতীতের হ্যাবিটগুলো বোঝানোর জন্য এর স্ট্রাকচারটা সেম এইভাবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা সবসময় কি হবে? এইভাবে হবে। ক্লিয়ার? এখন আমি যদি বলি যে এই সেন্টেন্সটা দিয়ে আমি এই বি ভার্বের ব্যবহার করব, জি আমি বা সে কি হচ্ছে? বাসে অভ্যস্ত ছিল। সে বাসে অভ্যস্ত ছিল মানে স্কুলে যে সে যেত, সে বাসে করে যেতে সে অভ্যস্ত ছিল। তার মানে দেখেন কি অতীতের একটা জিনিস কি বলছে? অভ্যাস বোঝাচ্ছে, অতীতের একটা অভ্যাস। তখন আমি সেন্টেন্সটা কিভাবে মেক করব দেখেন, হি ইজ, যদি বর্তমানে বুঝান যে সে বাসে করে স্কুলে যেতে অভ্যস্ত, সে বাসে করে স্কুলে যেতে অভ্যস্ত, তাহলে হি ইজ ইউজ টু বাস। সে বাসে অভ্যস্ত মানে বাসে করে, মানে সে যে বাস, এই বাসটাতে সে অভ্যস্ত। হি ইউজ টু বাস, সে বাসে অভ্যস্ত। একটু বোঝাচ্ছি ক্লিয়ার, একটু খালি আগে এদের দেখেন, হি ইজ ইউজ টু বাস, সে বাসে অভ্যস্ত। এর স্ট্রাকচারটা আগে দেখেন। এর স্ট্রাকচারটা হবে, প্রথমে আসবে সাবজেক্ট, ওকে, সাবজেক্টের পরে আসবে কি? বি ভার্ব। সাবজেক্টের পরে আসবে কি? বি ভার্ব। আর এই বি ভার্বটা হবে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে আসবে ওয়াজ বা ওয়্যার। এই বি ভার্বের পরে কি হবে? ইউজ টু। এই বি ভার্বের পরে হবে ইউজ টু। তারপরে আসবে, এখানে আসবে নাউন। এটা আসবে নাউন বা আপনি অবজেক্ট বলতে পারেন, নাউন বা অবজেক্ট। নাউন মানে তো কি? অবজেক্ট বা সাবজেক্ট, সেখানে নাউন হতে পারে বা অবজেক্ট হতে পারে। যেটা যে এটা কি? এটা একটা নাউন বা অবজেক্ট, তাই না? হি ইজ ইউজ টু বাস, সে বাসে অভ্যস্ত। ঠিক আছে? আরেকটা সেন্টেন্স আমি দেখাই, হি ইজ ইউজ টু, হি ইজ ইউজ টু গোয়িং বাই বাস। বুঝতে পারছেন কিনা দেখেন, হি ইজ ইউজ টু গোয়িং বাই বাস। আর একটা জিনিস বলি, আমার এক ভিউয়ার্স আমাকে বলছিলেন, অনুরোধ করছিলেন যে আমি যেন টু এর পরে আইএনজি যুক্ত ভার্ব হয় সেটা দিয়ে যেন আমি একটা ভিডিও মেক করি। তো সেটা কিন্তু একটা অংশ, যে ইউজ টু এর পরে কিভাবে আইএনজি হয়, এটা আসলে অ্যাজ এ জিরান হিসেবে হচ্ছে, ব্যবহার হয়েছে। ওকে, ভার্বের আইএনজি ফর্ম হয়েছে যে হি ইজ ইউজ টু গোয়িং বাই বাস, সে বাসে করে স্কুলে যায়। এখন দেখেন এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি। আর এখানে আমি যেটা বলছিলাম বি ভার্বটা দুইভাবে কি ব্যবহার হয়। একটা দেখেন এখানে কি হচ্ছে স্ট্রাকচারটা, সাবজেক্ট, সাবজেক্টের পর হলো বি ভার্ব, সেটা এম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার হতে পারে। তারপর হচ্ছে কি ইউজ টু, তারপরে ইউজ টু, তারপরে আসলে কি অবজেক্ট বা নাউন, যেটা বাস। আরেকটা হবে কি, আরেকটা হচ্ছে প্রথমে বলবে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে আসবে বি ভার্ব, তারপরে আসবে কি ইউজ টু, তারপরে আসবে ভার্বে ভি ফোর ফর্ম, মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, ভি ফোর ফর্ম বা আইএনজি ফর্ম, তারপরে এক্সটেনশন যা থাকবে, অন্যান্য আদার্স থাকবে যা, সেটা আসবে। এবার একটা অবশ্যই আপনার মধ্যে একটা কি কনফিউশন কাজ করছে যে এটা আমি কিভাবে এটা করব। দেখেন
এখানে বলছি হি ইউজ টু গো টু স্কুল বাই বাস, একটা পাস্ট অভ্যাস বোঝানো হয়েছে যে সে বাসে করে স্কুলে যেত, সে বাসে করে স্কুলে যেত, একটা অতীত অভ্যাস বোঝানো হয়েছে। আর এখানে বলেছি হি ইজ ইউজ টু বাস, সে বাসে অভ্যস্ত, মানে সে যে বাসে করে যায় এটাতে সে অভ্যস্ত, বাসে অভ্যস্ত। আমি যদি এই জায়গায় বাস না বলে এখন এই জায়গায় বলি যে ড্রেস বলি, তাহলে এখন কি হবে, হি ইজ ইউজ টু ড্রেস, বা এখানে আরেকটা জিনিস অ্যাড করে দেন, হি ইজ ইউজ টু দিস ড্রেস, হি ইজ ইউজ টু দিস ড্রেস, সে এই ড্রেসে অভ্যস্ত। তার মানে কি হচ্ছে, এই ইউজ টুর পরে কি হচ্ছে, এখানে কিন্তু আর কোনো ভার্ব বসছে না, এখানে কি বসছে, নাউন বসছে বা কোনো অবজেক্ট বসবে। কি বসছে, এটা একটা নাউন না, দিস ড্রেস এটা একটা নাউন, ঠিক আছে, এটা একটা নাউন বা প্রোনাউন। আর নাউন বা প্রোনাউন সেটা কি হতে পারে, সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। তো আপনি এটা অবজেক্টও বলতে পারেন, আবার এটা কি বলতে পারেন, প্রোনাউন বলতে পারেন, না সরি নাউন বলতে পারেন, ঠিক আছে। তো এখানে বলতেছি এই ইউজ টু এর পরে কি হচ্ছে, একটা নাউন বসতেছে, কোনো ভার্ব বসতেছে না। আর এখানে বলছি দেখেন, হি ইজ ইউজ টু গোয়িং বাই বাস, সে বাসে করে যায়, মানে এখানে একটা ক্রিয়া বোঝানো হয়েছে। তার মানে যখন ক্রিয়া বোঝাবে, মানে অভ্যাসের কথা বোঝানো হবে, এখানে হয়েছিল হ্যাবিট, আর এই দুই সেন্টেন্স হচ্ছে কি একটা অভ্যাস বা খাপ খাওয়ায় না বোঝানো হয় বা মানায় নেওয়া বোঝানো হয়, যে সে বাসে করে যেতে অভ্যস্ত বা সে বাসে করে যেতে কমফোর্ট, এরকম জিনিস না। হি ইজ ইউজ টু গোয়িং টু, হি ইজ ইউজ টু গোয়িং বাই বাস, সে বাসে করে যেতে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে, বাসে করে যেতে অভ্যস্ত। এখানে কি হচ্ছে, একটা ক্রিয়া আছে, আর এই জায়গায় কিন্তু ক্রিয়া নাই। তার মানে হচ্ছে যখন ক্রিয়া বোঝাবে তখন এই স্ট্রাকচারটা কিন্তু সেম, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব, বিভার লাগবে, এম ইজ আর ওয়াজ ওয়্যার টেন্স অনুসারে, ওকে। তারপরে ইউজ টু, ইউজ টুর পরে যদি আমরা ক্রিয়া বোঝাই তাহলে সেখানে আসবে ভার্বে ভি ফর ফর্ম, আর যদি ক্রিয়া না বোঝাই তাহলে সেখানে কি হবে, যে অবজেক্ট বা নাউন বোঝাবো সেটা। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমি যদি বলছি কি হি ইজ ইউজ টু দিস ড্রেস, সে এই ড্রেসে অভ্যস্ত, বা আমি এই পরিবেশে অভ্যস্ত, তখন কি বলবো, আই এম, আয়ের পরে কি আসবে, এম আসবে সাহায্যকারী ভার্ব, তাহলে আই এম ইউজ টু দিস কালচার, আমি এই কালচারে অভ্যস্ত। তারপরে আমি কি হচ্ছে, এই ওয়েদারে অভ্যস্ত, বা তারা এই ওয়েদারে অভ্যস্ত, তখন কি হবে, তারা যদি বলি দে আর ইউজ টু দিস ওয়েদার, তারা এই ওয়েদারে অভ্যস্ত, তার মানে তখন এখানে ক্রিয়া বোঝাচ্ছে না, তখন এটা কি নাউন বোঝাচ্ছে। নাউন বোঝালে তখন শুধু খালি নাউনটাই বসবে, তখন এখানে ভার বসবে না ইউজ টু এর পরে। আর যখন ক্রিয়া বোঝাবে যে কি, আমি যদি এই ড্রেসটা বলি যে আমি এই ড্রেস পরে অভ্যস্ত, আমি এই ধরনের ড্রেস পরে অভ্যস্ত, তখন কিভাবে বলতে হবে, আই এম ইউজ টু ওয়ারিং, তখন কি হচ্ছে, ভার্ব চলে আসছে, তাহলে আই এম ইউজ টু ওয়ারিং দিস ড্রেস, আমি এই ড্রেস পরে অভ্যস্ত, আমি এই পরিবেশে কি থেকে অভ্যস্ত, আমি এই পরিবেশে থেকে অভ্যস্ত, বা আমি এই খাবার খেয়ে অভ্যস্ত। বলতেছে যে তুমি কি এই খাবারে অভ্যস্ত, যদি আমি বলি যে হ্যাঁ আমি এই খাবার অভ্যস্ত, তখন কি বলবো, আই এম ইউজ টু দিস ডিশ, আমি এই খাবারে অভ্যস্ত। আর আমি যখন এই খাবার খেয়ে ক্রিয়া বোঝাবো তখন হবে আই এম ইউজ টু ইটিং দিস, আই এম ইউজ টু ইটিং দিস ডিশ, তখন কি হচ্ছে ওটা দেখেন, আই এম ইউজড টু ইটিং দিস ডিশ। বুঝতে পারছেন আশা করি। তাহলে এটা হচ্ছে কি বেসিক পার্থক্য, কিন্তু আশা করি বুঝছেন। আর এটা হলো শুধু পাস্ট হ্যাবিট বোঝানোর জন্য, কিন্তু সেখানে একটা সবসময় একটা ক্রিয়া থাকে, ক্রিয়া না, হ্যাবিট মানেই তো একটা ওখানে ক্রিয়া থাকে, আমি ঘুমাই, আমি যাই, আমি খাই, এটা প্রেজেন্টের। আর আমি ঘুমাতাম, আমি খেলতাম, আমি যেতাম, আমি আসতাম, আমি কি সাহায্য করতাম, এই ধরনের জিনিসগুলো। তাহলে এই যে তিনটা সেন্টেন্স বলছে, এই তিনটা সেন্টেন্সে কি হলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এই তিনটা সেন্টেন্সটা কি হলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন দেখেন আমি যদি নেগেটিভ সেন্টেন্স বানাতে যাই, যে আমি স্কুলে বাসে করে স্কুলে যেতাম না,
বা সে বাসে করে স্কুলে যেত না। তাহলে কি পারবেন? দেখেন একটু ট্রাই করেন, আপনারা নিজেরাও পারবেন। সে বাসে করে স্কুলে যেত না, তাহলে হি ডিড নট ইউজড, তখন কি ইউজড হবে না ইউজ হবে? আমি টেন্সেরও বিভিন্ন সেন্টেন্স মেক করার সময় বারবার একটা জিনিস আপনাদের বলছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডাজ বা ডিড বসে যায় তাহলে ওর পরে যে ভার্বটা বসে, মূল ভার্বটা বসে, সেই মূল ভার্বটা সবসময় হবে V1 ফর্ম, মানে প্রেজেন্ট ফর্মে হবে। একটা সেন্টেন্সে যদি ডু বা ডাজ বসে আর তারপরের যে ভার্বটা হবে সেই ভার্বটা সবসময় বেস ফর্ম হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে। তো যেহেতু এখানে ডিড বসে গেছে সেহেতু এখানে আর ইউজড হবে না, শুধু ইউজ হবে। তাই হি ডিড নট ইউজ টু গো টু স্কুল বাই বাস। তাহলে সে বাসে করে স্কুলে যেত না, এটাও কিন্তু কি হচ্ছে? নেগেটিভ বোঝাচ্ছে, কিন্তু অতীত অভ্যাস বোঝানো হচ্ছে। ওকে, তাহলে আমরা কি এখন দেখেন ইউজ টু এর ব্যবহার পাচ্ছি? এটা হলো সে ইউজ টু এর ব্যবহার। কিভাবে আমরা ইউজ টু এর ব্যবহারটা পাই? ওকে, তাহলে বললাম কি, সে বাসে করে স্কুলে যেত না। এখানে অন্য সেন্টেন্সও করতে পারবেন। হি ডিড নট ইউজ টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতো না। হি ডিড নট ইউজ টু কাম হিয়ার, সেখানে আসতো না। হি ডিড নট ইউজ টু ইট ইট ব্রেড, সে কি রুটি খেত না। হি ডিড নট ইউজ টু কি ওয়াচ মুভি, সে মুভি দেখতো না। ইন হিজ চাইল্ডহুড, তার ছেলেবেলায় সে কি দেখতো না? টিভি দেখতো না। ঠিক আছে, ওয়াচ মুভি বা মুভি দেখতো না। তাহলে এইভাবে আমি কিন্তু অতীত অভ্যাসকেও নেগেটিভ করতে পারি। ওকে, এটা দেখেন এই একই জিনিসকে এখন যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই, প্রশ্ন করতে যাই, তাহলে প্রশ্ন করা কি যাবে না? আমি দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় চেষ্টা করি যে আমি হয়তো বিভিন্ন ধরনের সেন্টেন্স একসাথে দিনে এক গাদা সেন্টেন্স, আমি একটা দুইটা সেন্টেন্স লিখে ওখানে কিন্তু আমি ভার্ব চেঞ্জ করে করে কিন্তু আপনাদের বলি। আর আমি সেখানে কিন্তু কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিভাবে নেগেটিভ সেন্টেন্স, কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হয়, এই চারটা ওয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিই। কারণ আমি চারটা ওয়ে যদি আপনাদেরকে দেখাই দিই, তারপরে আপনারা বিভিন্ন ভার্ব, বিভিন্ন সাবজেক্ট চেঞ্জ করে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা কিন্তু অনেক শিখতে পারবেন। না আমি যদি খালি সেন্টেন্স, বিভিন্ন সেন্টেন্স বলে যাই, কিন্তু আপনাদের টোটাল ফর্মুলাটা যদি না দিই তাহলে কিন্তু আপনাদের কিন্তু বুঝতে একটু সমস্যা হবে। তো দেখেন আমি এটার তাহলে নেগেটিভ কিভাবে হচ্ছে? প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হচ্ছে? ডিড নট। ওকে, তারপরে হয়ে যাচ্ছে কি? ইউজ টু, তখন ইউজড হচ্ছে না, শুধু ইউজ টু। তারপরে ভার্বের V1, তারপরে এক্সটেনশন। ওকে, এটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো এখন দেখেন আমি এটাকে যদি এখন ইন্টারোগেটিভ করেন, প্রথমে প্রশ্ন করা শিখেন। কিভাবে প্রশ্ন করবে? যে আমি যদি বলি সে কি বাসে করে স্কুলে যেত, সে কি বাসে করে স্কুলে যেত, প্রশ্নটা কি হচ্ছে? সে কি বাসে করে প্রশ্ন যেত, তার অ্যান্সার কিন্তু এসেছে ইয়েস, হি ইউজ টু গো টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যেত। আর যদি না যায় বলি তাহলে তার অ্যান্সার এখানে আছে হি ডিড নট ইউজ টু গো টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যেত না। আর প্রশ্নটা তাহলে কি হবে? সে কি বাসে করে স্কুলে যেত। তাহলে প্রশ্ন করলে কি হবে? সাহায্যকারী ভার্বটা ডিড প্রথমে চলে আসবে। কি আসবে? ডিড। এখানে কিন্তু ডু বা ডাজের কোনো খেলা নাই, কারণ এখানে আমরা কি করতেছি? অতীত নিয়ে কথা বলতেছি, অতীত হ্যাবিটস নিয়ে কথা বলতেছি। সেহেতু এখানে ডু বা ডাজ নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর কোনো দরকার নাই, সেটা একটা হবে ডিড আসবে। তাহলে সে কি বাসে করে স্কুলে যেত, তাহলে ডিড হি ইউজ, দেখেন এখানে কিন্তু আর ইউজড হবে না, ডিড বসে গেছে এর জন্য। তাহলে ডিড হি ইউজ টু গো টু স্কুল বাই বাস, সে কি বাসে করে স্কুলে যেত। ডিড হি ইউজ টু গো টু স্কুল বাই বাস, সে কি বাসে করে স্কুলে যেত। ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলোতে আপনারা কি করেন? বিভিন্ন সেন্টেন্স মেক করেন। এখন দেখেন
এটার স্ট্রাকচারটা তাহলে কি, এটা লিখে দিই। এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আসবে ডিড, ডিডের পরে আসবে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে আসবে কি ইউজ টু, তারপরে আসবে ভার্বের V1 ফর্ম, তারপরে এক্সটেনশন, তারপরে কি এক্সটেনশন। ওকে, প্রশ্নবোধক কিন্তু সবসময় প্রশ্নবোধক হবে। ডিড, সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপর ভার্বের V1 ফর্ম, তারপরে এক্সটেনশন। ওকে, এখন এই সেন্টেন্সটাকে আমি যদি আপনাদেরকে বলি যে ইন্টারোগেটিভ নেগেটিভ করেন, পারবেন না, কারণ আপনি নেগেটিভও করছেন ইন্টারোগেটিভও করছেন। তেমনি ইন্টারোগেটিভ নেগেটিভ করা তো সহজ। কীভাবে দেখেন, ইন্টারোগেটিভ নেগেটিভ কীভাবে, মানে একটু প্রশ্ন থাকে সেখানে না বোধকও থাকে। এই সে কি বাসে করে স্কুলে যেত না, মানে আপনি জানেন কিন্তু আপনার আরো সহপাঠীকে জিজ্ঞাসা করতেছেন এটা কি, কনফিডেন্ট আপনার এটা কি পুরা কনফিডেন্ট পাচ্ছেন না, এবার কনফার্ম হওয়ার জন্য আপনি ওদেরকে জিজ্ঞেস করতেছেন এই সে কি বাসে করে স্কুলে যেত না, সে কি বাসে করে স্কুলে যেত না, তখন আপনি এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স মেক করবেন কিভাবে, ডিডেন্ট। ডিডেন্ট মানে ডিডের কন্ট্রাক্টিভ ফর্ম, বা আপনি বলতে পারেন ডিড হি নট, বা কন্ট্রাক্টিভ ফর্ম হবে কি ডিডেন্ট হি ইউজ টু গো টু স্কুল বাই বাস। সে কি বাসে করে স্কুলে যেত না, সে কি বাসে করে স্কুলে যেত না, তাহলে এটা হলো কি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এর স্ট্রাকচারটা কি আপনি নিজে লিখতে পারবেন, দেখেন ডিডেন্ট, ডিডেন্ট, তারপর হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ইউজ টু, তারপর ভার্ব V1 ফর্ম, তারপরে এক্সটেনশন। ক্লিয়ার? তো এটা গেল অতীত হ্যাবিট বোঝাতে কিভাবে ইউজ টু বা ইউজ টু ব্যবহার হয় সেটা কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখালাম। এখন এই জায়গাগুলোতে আপনি ভার্ব চেঞ্জ করেন করে বা সাবজেক্ট চেঞ্জ করে বিভিন্ন সেন্টেন্স নিজে নিজে প্র্যাকটিস করেন। এটা হলো একটা। এবার যাবো কি, এটা হলো হ্যাবিট, আর এটা কি কোনো কিছুতে কি অভ্যস্ত হয়ে যাওয়া বা হয়েছিল এরকম অর্থে। তো এখানে বলতেছি হি ইজ ইউজ টু দিস ড্রেস, বা হি ইজ ইউজ টু বাস, এই বাসে সে অভ্যস্ত বা এই ড্রেসে সে অভ্যস্ত। আর কি এই বাসে করে যেতে সে অভ্যস্ত বা সে এই ডিশ খেতে অভ্যস্ত, মানে যখন ক্রিয়া বোঝাবে তখন ইউজ টু এর পরে ব্যবহার হচ্ছে ভার্বে V4 ফর্ম মানে আইএনজি ফর্ম, আর যখন শুধু নাউন বোঝাবে মানে ক্রিয়া বোঝাবে না তখন বসবে কি নাউন বসবে। তো এখানে বলছি হি ইজ ইউজ টু দিস বাস বা দিস ড্রেস, সে এই ড্রেসে অভ্যস্ত। আমি যদি এটা নেগেটিভ করি সে এই ড্রেসে অভ্যস্ত না, মানে দেখেন একটা হওয়া হওয়া ভাব বুঝাচ্ছে না, থাকা অর্থ বুঝে, তার জন্য কিন্তু সাহায্যকারী ভাব মানে বিভাগটা এম ইজ আর ওয়াজ আর বসছে। ওকে, ও একটা জিনিস বলে, এটা যদি আপনি পাস্ট করতে যান সে এই বাসে অভ্যস্ত ছিল, তাহলে কি হবে, সে এ বাসে অভ্যস্ত ছিল, তাহলে কি হবে দেখেন, সে এ বাসে অভ্যস্ত ছিল, হি ওয়াজ ইউজড টু দিস ড্রেস। যদি ড্রেস বলেন তাহলে ড্রেস বলবেন, TRESS, সে এই ড্রেসে অভ্যস্ত ছিল। ওকে, সে এই ড্রেসে অভ্যস্ত ছিল। এটা কি যদি পাস্ট টেন্স হয় এটাও আপনি করতে পারবেন। পাস্ট টেন্সে কিভাবে করবেন দেখেন, যে হি ইজ ইউজ টু গোয়িং বাই বাস, সে এই বাসে করে যেতে কি ছিল অভ্যস্ত। হি ইজ ইউজ টু গোয়িং টু বাই বাস, সে বাসে করে যেতে অভ্যস্ত। এটা যে অতীতে বলেন সে বাসে করে যেতে অভ্যস্ত ছিল, হি ওয়াজ ইউজড টু। আরেকটা কথা বলি, এই দুইটা সেন্টেন্সে মানে অভ্যাস বোঝাতে ইউজ টুই ব্যবহার হবে। এটা কখনো কি শুধু ইউজ টু ব্যবহার হবে না, সবসময় ইউজ টুই ব্যবহার হবে। ওকে, হি ওয়াজ ইউজ টু গোয়িং বাই বাস, হি ওয়াজ ইউজ টু গোয়িং বাই বাস, সে বাসে করে যেতে অভ্যস্ত ছিল। এখন যদি এটা নেগেটিভ করেন তাহলে কিভাবে করবেন, এই নেগেটিভটা হচ্ছে সহজ, কিন্তু সে এই ড্রেসে অভ্যস্ত বা এই বাসে অভ্যস্ত ছিল না বা অভ্যস্ত না, তাহলে হি
ইজ নট, তাহলে হি ইজ নট ইউজড টু দিস ড্রেস, হি ইজ নট ইউজ টু দিস ড্রেস, সে এই ড্রেসে অভ্যস্ত নয়, সে এই দেশে ড্রেস মানে পোশাকে অভ্যস্ত নয়, হি ইজ নট ইউজ টু দিস ড্রেস। তাহলে যদি বলি সে এই পোশাকে অভ্যস্ত ছিল না, মানে আপনি যদি অতীতে বলেন যে সে এই ড্রেসে তো অভ্যস্ত ছিল না, সে এখন এই ড্রেস পরতেছে, আগে তো আমরা কখনো দেখিনি সে তো এই ড্রেসে অভ্যস্ত ছিল না, তখন হবে কি হি ওয়াজ নট ইউজড, সবসময় কিন্তু ইউজ টু হবে, ওকে, ইউজ টু দিস ড্রেস, হি ওয়াজ নট ইউজ টু দিস ড্রেস। এর স্ট্রাকচারটা কি হচ্ছে বুঝতে পারছেন তো? প্রথমে সাবজেক্ট, তারপরে হবে কি বিভার, বিভার মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে নট, তারপরে ইউজ টু, তারপরে যখন অবজেক্ট বলবো ক্রিয়া বোঝাবে না তখন অবজেক্ট, আর যখন ক্রিয়া বোঝাবে তখন এটা দেখাই এখন আপনাদেরকে। এখন যদি বলি হি ইজ ইউজ টু গোয়িং বাই বাস, সে বাসে করে যেতে অভ্যস্ত, তা আমি যদি বলি সে বাসে করে যেতে অভ্যস্ত নয়, হি ইজ নট ইউজ টু গোয়িং বাই বাস, সে বাসে করে যেতে অভ্যস্ত নয়, তাহলে হি ইজ নট ইউজ টু গোয়িং বাই বাস, সে বাসে করে যেতে অভ্যস্ত নয়। তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে বিভার সেটাই এম ইজ আর, তারপরে হচ্ছে নট, নটের পরে আসবে ইউজ টু, তারপরে ভাবে ভি ফোর ফর্ম, তারপরে অবজেক্ট, ওকে। তাহলে পাস্ট টেন্সে বলেন যদি সে বাসে করে যেতে অভ্যস্ত ছিল না, হি ওয়াজ নট ইউজড টু গোয়িং বাই বাস। তাহলে দেখেন অনেকে একটা কনফিউশন পড়বেন যে টু এর পরে কিভাবে আইএনজি হয়। হ্যাঁ, ইউজ টু এর ক্ষেত্রে কি হচ্ছে, যখন একটা ক্রিয়া বোঝাবে কি অভ্যাস অর্থে, তখন এর পরে যে ভার্বটা বসে আইএনজি ফরম্যাটে আসলে জিরান হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, জিরানের ভিডিওটা দেখলে আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার হবে, ওকে। তো এটা দেখালাম কি নেগেটিভ সেন্টেন্স। এখন যদি আপনারা কি করতে চান, এটাকে একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে চান, প্রশ্ন করবেন কি করে, কি যদি বলেন সে কি এই ড্রেসে অভ্যস্ত, তুমি যে বলতেছো সে কি এই ড্রেসে অভ্যস্ত, বা সে কি এই খাবারে অভ্যস্ত, সে কি এই পরিবেশে অভ্যস্ত, সে কি এই সোসাইটিতে অভ্যস্ত। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে কিভাবে বলবেন, তখন হবে দেখেন ইজি ভাবে বলতে পারবেন যে সে কি এই ড্রেসে অভ্যস্ত, তখন হবে সে কি এই ড্রেসে অভ্যস্ত, তাহলে ইজ সাহায্যকারী ভাবটা আগে বসবে, হি ইউজড টু, তাহলে ইজ হি ইউজ টু দিস ড্রেস, সে কি এই ড্রেসে অভ্যস্ত, ইজ হি ইউজ টু দিস ড্রেস, সেই কি এই ড্রেসে অভ্যস্ত। বুঝতে পারছেন? এটারে পাস্ট করার তো তখন ইজি, সে কি এই ড্রেসে অভ্যস্ত ছিল, তাহলে ওয়াজ হি ইউজড টু দিস ড্রেস, সে কি এই ড্রেসে অভ্যস্ত ছিল। ক্লিয়ার, প্রশ্ন করা। তার মানে কি হচ্ছে দেখেন সাহায্যকারী ভার্ব আগে বসবে বিভার্বটা, তারপরে সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। এবার দেখেন যদি ক্রিয়া বোঝায়, সে কি এই বাসে যেতে অভ্যস্ত ছিল, মানে সে বলছে বোঝাচ্ছে সে কি বাসে করে যেতে অভ্যস্ত ছিল, সে কি সাইকেলে করে যেতে অভ্যস্ত ছিল, সে কি প্রতিদিন ভাত খেতে অভ্যস্ত ছিল, মানে ক্রিয়া বোঝাচ্ছে। সে কি প্রতিদিন টিভি দেখতে অভ্যস্ত ছিল, বা সে কি প্রতিদিন টিভি দেখতে অভ্যস্ত, সে কি প্রতিদিন ফুটবল খেলতে অভ্যস্ত, মানে সে কি প্রতিদিন ফুটবল খেলে এরকম বলছে, মানে সে কি ফুটবল খেলতে কমফোর্ট কিনা। ঠিক আছে, সে কি প্রতিদিন অফিসে আসতে অভ্যস্ত, বা সে কি প্রতিদিন অফিসে, মানে বুঝেছে এমন যে সে কি কমফোর্ট ফিল করে প্রতিদিন অফিসে আসতে, বা প্রতিদিন সে রান্না করতে অভ্যস্ত বা কমফোর্ট ফিল করে কিনা বা মানায় নিয়েছে কিনা, এই জিনিসগুলো বোঝানো হয় এই ইউজ টু দিয়ে। তাহলে কি হচ্ছে, সে কি
বাসে করে আসতে অভ্যস্ত বা বাসে করে যেতে অভ্যস্ত, তাহলে ইজ হি ইউজড টু গোয়িং, ইজ হি ইউজড টু গোয়িং বাই বাস, সে কি বাসে করে যেতে অভ্যস্ত, সে কি বাসে করে যেতে অভ্যস্ত। আর যে পাস্ট করেন তাই কি হবে, শুধু এখানে ওয়াজ বসালেন তাহলে হবে ওয়াজ হি ইউজড টু গোয়িং বাই বাস, সে কি বাসে করে যেতে অভ্যস্ত। এখন দেখেন যদি আমরা এটাকে নেগেটিভ করতে যাই তাহলে কিভাবে করব, সে কি সরি ইন্টারোগেটিভ নেগেটিভ প্রশ্ন করবে এবং মানে একটা কথার ভিতরে আছে কোশ্চেন বোঝাচ্ছে, কোশ্চেন মার্ক বোঝাচ্ছে, এই সে কি বাসে করে যেতে অভ্যস্ত, সে কি বাসে করে যেতে অভ্যস্ত না। একটা হলো সে কি বাসে করে যেতে অভ্যস্ত, আর সে কি বাসে করে যেতে অভ্যস্ত না। এই আমরা না দেখেছিলাম সে ছোটবেলায় কি করতো, বাসে করে যেত, সে কি বাসে এখন আর এখন বলছে সে বাসে করে যেতে পারবে না, তাহলে সে কি বাসে করে যেতে অভ্যস্ত না। মানে আমরা জানি তারপরে কি হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভটা হচ্ছে এই টাইপের সেন্টেন্সগুলো যে জেনে জানি কিন্তু ওইটা আর একটু কনফার্ম হওয়ার জন্য আরেকজনকে কি করা হয়েছে জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, তাহলে ইজ ইজেন্ট বলতে পারেন বা ইজ হি নট ইউজড টু গোয়িং বাই বাস। ক্লিয়ার, এখানে একটা এস হবে। ওকে, তাহলে ইজ হি নট ইউজ টু গোয়িং বাই বাস, সে কি বাসে করে যেতে অভ্যস্ত না। যদি পাস্ট টেন্সে বলেন তাহলে ওয়াজ হি নট ইউজ টু গোয়িং বাই বাস, সে কি বাসে করে যেতে অভ্যস্ত ছিল না। তো এইভাবে দেখেন ইউজ টু বি ভার্বের সাথে কিভাবে ইউজ টু ব্যবহার হয় বিভিন্ন সেন্টেন্স মেক করে, সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ নেগেটিভ এই চারটা ফর্মেই কিন্তু আপনাদেরকে স্ট্রাকচার সহকারে আমি আলোচনা করেছি। এবং এগুলোতে আমি কিন্তু কি করছি বিভিন্ন ভার্ব চেঞ্জ করেও কিন্তু বলেছি, যেগুলো লিখি নাই কিন্তু বলছি মুখে, আপনারা পোস্ট দিয়ে দিয়ে ওইগুলো লিখে নেবেন। তারপরে আপনারা বাসায় প্রত্যেকটা এই যে তিনটা যে অপশন আছে এই তিন ধরনের যে সেন্টেন্স মেক করছি এগুলো আপনারা বাসায় প্রত্যেকটাতে 5টা করে সেন্টেন্স মেক করেন, দেখবেন মেক করে এবং প্র্যাকটিস করেন, বারবার বলতে থাকেন, তাহলে দেখবেন এই ইউজ টু বা বি ভার্ব দিয়ে ইউজ টু এর ব্যবহার আপনারা ইজিলি শিখে যাবেন। আর এটা আসলে খুবই দরকার, আমাদের কথাবার্তাগুলোতে এগুলো খুবই দরকার, প্রয়োজন হয়। আপনি যদি বাস্তবিক অর্থে ইংলিশে ভালোভাবে কথা বলতে চান, ইংলিশ শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ইউজ টুটা জানতে হবে এবং শিখতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।